আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো, সুন্দর রয়েছো এবং তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিন করছো। এটা আনন্দের বিষয়। দেখো, জেএসসিতে সময় খুবই কম। অষ্টম শ্রেণীতে চোখের পলক পড়তে পড়তে মনে হয় শেষ হয়ে গেল, নবম শ্রেণীতে উঠে গেল। তাই সময়কে নষ্ট করার কোনো কারণ নেই। যে এখন সময় করবে নষ্ট, তার আজীবন হবে কষ্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কথাটা মনে রেখেই আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা 1 থেকে 20টি মৌলের ইলেকট্রন বিন্যাস হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে 1 থেকে 20টি মৌলের ইলেকট্রন বিন্যাস যদি আমরা 2n² ফর্মুলা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী করি, তাহলে পটাশিয়াম আর ক্যালসিয়াম এই জায়গাটাতে একটু ভিন্নতা প্রদর্শন হয়। এক্ষেত্রে কিছুটা ঝামেলা সৃষ্টি হয়। কেন হয় তার ব্যাখ্যা তোমরা উপরে ক্লাসে যখন ইলেকট্রন বিন্যাস SPDF অনুযায়ী জানবে তখন বুঝতে পারবে। এখন অষ্টম শ্রেণীতে এটা প্রয়োজন নেই বিধায় আমি সেই আলোচনা থেকে দূরে থাকব। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পটাশিয়াম আর ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা শিখে নিতে হবে। তাই কষ্ট করে হলেও আমাদেরকে জানতে হবে এই ব্যতিক্রম দুটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস, যা 2n² রুলকে বা নিয়মটাকে পালন করছে না, মান্য করছে না। যেহেতু করছে না মান্য, তাই দেখাবো তোমাদের জন্য। চলো দেখি পটাশিয়াম আর ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা ছিলাম পরমাণুর গঠন চ্যাপ্টারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখে নাও পটাশিয়াম কে P9। পি কে মনে রাখবে, পি হচ্ছে ফসফরাস, কে হচ্ছে পটাশিয়াম, যার ল্যাটিন নাম ক্যালিয়াম। পটাশিয়াম যার ল্যাটিন নাম ক্যালিয়াম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পটাশিয়াম যার সিরিয়াল নাম্বার বা প্রোটন সংখ্যা 19 বা 19, ভুল করলেই হবে পানিশ। ঠিক প্রতীকটাকে এভাবে লিখে বামের নিচে যে সংখ্যা লেখা হয় সেটার নাম পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আর আমরা জানি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যারই সমান। প্রোটন 19টি, তাই ইলেকট্রনও 19টি। দেখে নিই প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি। দ্বিতীয় শক্তি স্তরে 8টি। তৃতীয় শক্তি স্তরে 18টি হওয়ার কথা, এক্ষেত্রে হবে 8×2। তোমরা কেউ জোশে উদ্দীপনায় হয়তো এরকম করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ভুল। এটা কোনোভাবেই করা যাবে না। যদি 2n² রুল হতো তাহলে এই নিয়মটা মানত। এক্ষেত্রে 2n² রুলে মানছে না। থার্ড অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 8টি হবে, তারপরে 2টি, কারণ অনেক লম্বা। তবে সংক্ষেপে একটু বলতে পারি, সাধারণত আর্গনের স্ট্রাকচার তোমরা জানো 2, 8, 8। পটাশিয়াম এই আর্গন হয়েই, আর্গনের স্ট্রাকচার গ্রহণ করেই তারপরে 2টি ইলেকট্রন বাড়তি। সরি, আমরা এখানে 2 দিব না, আমরা দিব 1। কারণ তোমরা জানো পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা 19টি। 2 আর 10 আর 18, এক্ষেত্রে হবে 1টি, অর্থাৎ 19টি। আমি ক্যালসিয়ামটা করে ফেলেছিলাম। তো তোমরা দেখো এখানে কিন্তু আর্গনের কাঠামো আগে অর্জন করে নিয়েছে, তারপরে লাস্ট ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ
যদি এটাকে কে ধরি, এটা এল, এটা এম, অর্থাৎ এন শক্তি স্তরে গমন করেছে, একটি ইলেকট্রন রয়েছে। তো আমরা কোনোভাবে এটা করব না। এটার ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে এই এসপিডিএফ জানতে হবে। এসপিডিএফ এর মাধ্যমে এটাকে বলা হয় উপশক্তি স্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উপশক্তি স্তর অনুযায়ী এটা বিন্যস্ত হবে এবং সেটা কীভাবে হবে তা আমরা নবম শ্রেণীতে গিয়ে জানতে পারব। এখন তোমরা একটু কষ্ট করে জেনে নাও 2881 অর্থাৎ 289 এর পরিবর্তে এখানে যেহেতু আমি ক্যালসিয়ামেরটা করে দিয়েছিলাম, তাই এটা 10-এর পরিবর্তে আমি 9 দিচ্ছি, 9। 288 এর পরিবর্তে 289 এর পরিবর্তে 2881, এটাই করতে হবে, এটাই হচ্ছে সঠিক। এই অংশটা সঠিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখলাম কিভাবে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করা যায়। আর একে যদি আমরা শক্তি স্তরের মধ্যে স্থাপন করি, পটাশিয়াম 19, এই যে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, প্রথম শেলে 2টি, তৃতীয় শেলে, এভাবে চারপাশে 4টি দিয়ে জোড়া পূর্ণ করব, 8টি। তৃতীয় শক্তি স্তরেও একইভাবে বিন্যস্ত হবে এবং সর্ববহিস্থ শক্তি স্তরে একটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যায় তার যোজনী এবং এই ইলেকট্রন সাধারণত দান করে সে এই আর্গনের কাঠামো অর্জন করে। এই ইলেকট্রনই দান হবে, এই ইলেকট্রনই হচ্ছে তার যোজনী। এবং যোজনী ইলেকট্রন কোনো একটি পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনকে যোজনী ইলেকট্রন বলে। কোনো একটি পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনকেই সাধারণত যোজনী ইলেকট্রন বলে। যোজনী আর যোজনী ইলেকট্রন কোনো কোনো ক্ষেত্রে একই হয়, কোনো কোনো ক্ষেত্রে ভিন্নতা প্রদর্শিত হয়। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে তার যোজনী ইলেকট্রন 1, যোজনীয় 1। এক্ষেত্রে বোঝা যাচ্ছে পটাশিয়ামের যোজনী এবং যোজনী ইলেকট্রন একই রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কোনোভাবেই সৃষ্টি করবে না দ্বন্দ্ব। যদি কখনো দেখো যোজনী ইলেকট্রন 5, 6, 7, সেক্ষেত্রে যোজনী আর যোজনী ইলেকট্রন কি একই পাবেন? না, যোজনী ইলেকট্রন 5, 6, 7ই পাবেন, কিন্তু যোজনী পাবেন 8-এর থেকে বিয়োগ করে। 5 যদি হয় 8-এর থেকে বিয়োগ করলে 3 হবে। কেন 8-এর থেকে বিয়োগ করব বলো? কারণ আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের জন্য 8 হওয়ার জন্যই ধাতু ইলেকট্রন দান করে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি দেখতেই পাচ্ছ এই যে পটাশিয়াম রয়েছে নামের শেষে আম, ইলেকট্রন দান করা হবে, এর কাম কেন একটা দান করবে? কারণ একটা দান করলে না এর শেষ সেল 8-এ পরিণত হবে, অক্টেট হবে, অষ্টক বা অক্টেট হবে, 2, 8, 8। আর এটাই আর্গনের কাঠামো যা তোমরা এখানে দেখতে পেয়েছ। তো সবাই নিষ্ক্রিয় গ্যাস হতে চায়, সবাই নিষ্ক্রিয় গ্যাস হতে চায়, এই জন্য কেউ গ্রহণ করে, কেউ ইলেকট্রন দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানলাম ধাতু ইলেকট্রন দান করে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে। আর কয়টি গ্রহণ করবে তা নির্ভর করবে তার যোজনী ইলেকট্রন। যোজনী ইলেকট্রন যদি যোজনী ইলেকট্রন যদি 1, 2,
অথবা থ্রি হয়, তাহলে যোজনী ও যোজনী ইলেকট্রন একই হবে। তাহলে যোজনী যোজনীয় 1, 2 ও 3 হবে। কিন্তু যোজনী ইলেকট্রন যদি 5, 6, 7 হয়, 5, 6, 7 হয়, তাহলে কিন্তু যোজনী আর যোজনী ইলেকট্রন এক হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে দেখে নাও। আমি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি তুলে নিয়েছো। আমরা পটাশিয়ামেরটা দেখেছি, ক্যালসিয়ামেরটা যদি দেই তখন আমরা দেখতে পাবো 2, 8, 8, 2। দেখেছো, এটাও আর্গন হয়েছে এই পর্যন্ত। এই যে এতটুকু আর্গন, বাড়তি দুটি ইলেকট্রন, এই যেহেতু দুটি ইলেকট্রন রয়েছে বাড়তি, তাহলে এটাই সে করবে দান, তাহলে তার থাকবে মান। আর সে দুটি ইলেকট্রন দান করলে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে শূন্য। আর আমরা জানি এতেই মৌলগুলোদের জীবন হয় ধন্য। দেখো, যখন এই 2 ছেড়ে দিবে, তখন দুটি ইলেকট্রন দান করে দিলে তখন সে আর্গনের মতো স্ট্রাকচার গ্রহণ করবে। আর এই ইলেকট্রন কিন্তু যোজনী ইলেকট্রন। আবার এটাই যোজনী। দেখেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে ইলেকট্রন বিন্যাস জানলে যোজনী বের করা যায় সহজে। এখন আমি বলেছিলাম যাদের শেষ শক্তি স্তরে 4টা 5টা 6টা 7টা ইলেকট্রন থাকে, বিশেষ করে 5, 6, 7 থাকে, তাদের ক্ষেত্রে যোজনী আর যোজনী ইলেকট্রন ভিন্ন হয়। ফসফরাস 2, 8, 5, সালফার 2, 8, 6, ক্লোরিন 2, 8, 7। এক্ষেত্রে তোমরা দেখেছো যোজনী 8 - 5 মানে 3, কিন্তু যোজনী ইলেকট্রন 5। ঠিক তেমনি ভাবে এর যোজনী 8 - 6 মানে 2। আর যোজনী ইলেকট্রন অনলি 6, অর্থাৎ যা ছিল তাই। তেমনি ভাবে ক্লোরিনের যোজনী 8 - 7 অর্থাৎ 1। আর যোজনী ইলেকট্রন ইলেকট্রন 7। সুতরাং আমরা বুঝতে পেরেছি যোজনী এবং যোজনী ইলেকট্রন কি। আর কোনো একটু পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আমরা জানতে পারি, তাহলে যোজনী ও যোজনী ইলেকট্রনও বের করতে পারি। মনে রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে যোজনী আর যোজনী ইলেকট্রন থেকেই যোজনী বের করা যায়। এক কথায় যোজনী ইলেকট্রন থেকেই যোজনী সহজে বের করা যায়। লাস্ট শেলে 1, 2, 3, 4 হলে বা 1, 2, 3 হলে যোজনী 1, 2, 3ই হবে। লাস্ট শেলে সর্ববহিস্থ, সবার বাইরের
শক্তি স্তরে যদি ইলেকট্রন 5, 6, 7 হয়, 5, 6, 7 হয়, দেখতে পেয়েছো 5, 6, 7 হয়, তাহলে যোজনী আর যোজনী ইলেকট্রন এক নয়। যোজনী 3, যোজনী ইলেকট্রন 5, যোজনী 2, যোজনী ইলেকট্রন 6, যোজনী 1, যোজনী ইলেকট্রন 7। আর এখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো কে কয়টি ইলেকট্রন দান করবে আর কে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর তার উপরে তৈরি হবে ক্যাটায়ন ও অ্যানায়ন। এখন ক্যাটায়ন কাকে বলে? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট কণিকা বা কণা, আর অ্যানায়ন হবে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা বা কণিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যোজনী যোজনী ইলেকট্রন এবং আসলে কিভাবে বের হয় সেটা আমরা জেনে নিয়েছি, আর সহজ করে জেনেছি ইলেকট্রন বিন্যাস। এগুলো কিন্তু সবাই 2n² রুলের মধ্যে রয়েছে, কিন্তু এক্ষেত্রে ক্যালসিয়াম একটু ভিন্নতা প্রদর্শন করেছে। কেন ভিন্ন হয়েছে তা তোমরা আরও বড় ক্লাসে গিয়ে জানতে পারবে। নবম শ্রেণীতে গিয়ে ইন ডিটেলস ইউ উইল লার্ন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। চলো আমরা দেখি কিভাবে তারা ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে আর নিজেদের মধ্যে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের মাধ্যমে যৌগ গঠন করে। আর এই টপিকসটা তোমাদের বইতে রয়েছে নাফ অর্থাৎ NaF সোডিয়াম ফ্লোরাইড সৃষ্টির মাধ্যমে। চলো আমরা দেখি এবং শিখি। কোনো একটি পরমাণু কয়টি ইলেকট্রন দান করবে বা কয়টি ইলেকট্রন গ্রহণ করবে তা নির্ভর করে তার ইলেকট্রন বিন্যাসের উপরে। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যাবে তার সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বিদ্যমান। সাধারণত সর্ববহিস্থ বা সবার বাইরের ইলেকট্রন সংখ্যাকে যোজনী ও যোজনী ইলেকট্রন বলে। যোজনী ও যোজনী ইলেকট্রন বলে, আর ওই যোজনী ইলেকট্রনই মূলত বন্ড ফরমেশনে অংশগ্রহণ করে। দেখো কি রকম সোডিয়াম এবং ক্লোরিন এর মধ্যে বন্ধন গঠন। সোডিয়াম এবং ফ্লোরিনের মধ্যে বন্ধন গঠন। প্রথম স্টেপ, প্রথম ধাপ। দুটি মৌলেরই ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। সংক্ষেপে ইলেকট্রন লিখলাম, বিন্যাস দেখাতে হবে। দেখি সোডিয়াম 11 বা 11, ইলেকট্রন সংখ্যা 2, 8, 1। এই সেই যোজনী ইলেকট্রন, এইটাই মূলত সে দান করবে, তার বেশি হয়ে গিয়েছে, সে জাকাত দিবে। দ্বিতীয় ক্ষেত্রে ক্লোরিন 17, 2, 8, 7। দেখো অষ্টক হওয়ার জন্য অষ্টক বা 8 হওয়ার জন্য
জন্য অষ্টক বা 8 হওয়ার জন্য সোডিয়ামকে একটি ইলেকট্রন দান করতে হবে এবং ক্লোরিনকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। যদি জীবন করতে চায় ধন্য, তাহলে হতে হবে নিষ্ক্রিয় গ্যাসের মতো শূন্য। আর নিষ্ক্রিয় গ্যাসের সাধারণত হিলিয়াম বাদে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এদের প্রত্যেকেরই সর্বশেষ শক্তিস্তরে 8টি ইলেকট্রন রয়েছে। আর সেই অষ্টক গঠন করার জন্য ধাতুক ইলেকট্রন দান করতে হয় আর অধাতুক ইলেকট্রন গ্রহণ করতে হয়। ধাতু যদি সহজে একটি ইলেকট্রন দান করে তাহলে 8 হবে, কারণ 7টি ইলেকট্রন গ্রহণ করে 8 হওয়া অনেক কষ্ট এবং কেউ তাকে 7টি ইলেকট্রন দিবে না। কাকে? সোডিয়ামকে। ফলে সে চিন্তা করবে আমার একটি ইলেকট্রন বাড়তি, এটা জাকাত দিয়ে দেই, এটা দান করে দেই, তাহলে তো ভালো। হ্যাঁ, ঠিক সেই ঘটনাই ঘটবে। অপরদিকে ক্লোরিন, সে চিন্তা করবে আমার তো একটা ইলেকট্রন বাকি 8 হতে, তাহলে একটা ইলেকট্রন নিলেই তো আমি অষ্টক হয়ে যাব, তাহলে সে নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাবে। এইভাবে তারা ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে এবং স্থিতিশীলতা লাভ করে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আর এরই কারণে বন্ধন গঠন হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পেরেছি যে স্থিতিশীলতা বা শান্তি পাওয়ার জন্যই আমরা বন্ধন গঠন করে থাকি। দেখে নিই দ্বিতীয় ধাপ, কিভাবে ইলেকট্রন দান ও গ্রহণ ঘটে। তোমরা এখান থেকে দেখেছো সোডিয়াম একটি ইলেকট্রন দান করবে আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে। ও একটি ইলেকট্রন দান করে 8 হবে আর সে একটি ইলেকট্রন গ্রহণ করলে অর্থাৎ 7 যোগ 1 সেও হয়ে যাবে 8। এই 8ই হচ্ছে অরিজিনাল খাট, যেখানে রয়েছে শান্তিপূর্ণ মৌল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডনের মতো নাট। আশা করি সবাই বুঝতে পেরেছি। দেখিনি তারা কিভাবে ইলেকট্রন দান এবং গ্রহণ ঘটায়। তোমরা একটু দেখে নাও। এবার মুছে দিচ্ছি। সরি, আমি উপরেরটাও মুছে দিয়েছি। আমরা একটু দেখে নিই। এইবার এই সোডিয়াম দ্বিতীয় ধাপ, ইলেকট্রন দান গ্রহণ ধাপ। দ্বিতীয় ধাপ ইলেকট্রন দান ও গ্রহণ ধাপ। এক্ষেত্রে সোডিয়াম ইলেকট্রন মাইনাস করছে, মানে দান করছে আর এই ধনাত্মক হয়ে যাচ্ছে, পজিটিভ। কারণ তোমরা জানো সোডিয়ামের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা প্রোটন রয়েছে। এরকম 11টা প্রোটন রয়েছে আর এরকম 11টা ইলেকট্রন রয়েছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে একটা চলে গিয়েছে। এই যে আর একটা ইলেকট্রন ছিল,
এই ইলেকট্রনটা ছিল সে চলে যাচ্ছে, অর্থাৎ ক্লোরিনের কাছে চলে যাচ্ছে। এখন সে এই প্লাসটা দেখা যাচ্ছে, ওই যে উপরে প্লাসটা ভেসে উঠেছে, অর্থাৎ এই অংশটা নিউট্রাল হিসেবে রয়েছে। নিউট্রাল এই অংশটাই মাথার উপরে দেখা যাচ্ছে, এই যে মাথার উপরে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেটা যা এখানে তোমরা দেখতে পাচ্ছ। সোডিয়াম একটি ইলেকট্রন বাড়তি ছিল, সেই ইলেকট্রনটি দান করে দিল, ফলে সোডিয়াম প্লাস হয়ে গেল। এরপরে দেখো ক্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করছে, ক্লোরিন মাইনাস হয়ে যাচ্ছে। ক্লোরিনের ক্ষেত্রে এটা তো সোডিয়ামের ক্ষেত্রে এটা সোডিয়াম, ক্লোরিনের ক্ষেত্রে এরকম তুমি দেখবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম থাকবে। এখন একটা নতুন ইলেকট্রন যদি এখানে আসে তাহলে সেই মাইনাস চিহ্নটাই দেখা যাবে। সুতরাং এই সেই মাইনাস চিহ্নটা এখানে দেখানো যাচ্ছে, আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখো ওই ইলেকট্রন দান করে ধনাত্মক, ওই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হলো। তখন কি হবে? ধনাত্মক আর ঋণাত্মক যদি তৈরি হয়ে যায় তখন এর মধ্যে আকর্ষণ হবে। এই আকর্ষণের নাম স্থির বৈদ্যুতিক আকর্ষণ। স্থির বৈদ্যুতিক আকর্ষণ। কারণ তোমরা জানো ইলেকট্রন যদি নড়াচড়া করে সেটাই তো বিদ্যুৎ, তারই আকর্ষণ। তাহলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ এক জায়গায় নির্দিষ্ট জায়গায় রয়েছে, তাই এটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ। আর তখনই এদের মধ্যে আকর্ষণ হয়ে কাছাকাছি আসবে তারা দুজন, ফলে হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ সোডিয়ামের সাথে ক্লোরিন ম্যারিড, তখন নাম হলো সোডিয়াম ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে বন্ধন হবে। এখন আমরা গোল চিত্র ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিব কিভাবে ইলেকট্রন ডোনেট এবং অ্যাকসেপ্ট হয়, আমরা এখন সেটা দেখে নিব। এখন হবে তৃতীয় ধাপ। তাহলে তোমরা এক নজরে দেখে নাও, এখন এটা মুছে দিচ্ছি। তৃতীয় ধাপ দেখো, সোডিয়ামের চিত্র এরকম। তৃতীয় ধাপ এটা, তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ দুটি মৌলের ডায়াগ্রাম বা চিত্র সোডিয়াম নিউক্লিয়াস, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, 1 2 1 2 3 4 5 6 7 8, লাস্টে একটি ক্লোরিন। ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল। দেখতে পাচ্ছ প্রথম শেলে দুটি ক্রস দিয়ে দেখালাম, 2 3 4 5 6 7 8, লাস্টে 7টি, 4 কোণে 4টা দিব, 1 2 3 4 5 6 7। ইলেকট্রন ক্লোরিনের ইলেকট্রন তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই ইলেকট্রনটা এক্সাইটেড, সর্বশেষ ইলেকট্রন, সে জাকাত দিতে চাবে। এর ঘাটতি রয়েছে, দেখো এখানে সব জোড়া জোড়া জোড়া, এখানে জোড়া হয়নি, ফলে এই কষ্ট পাচ্ছে। এই জন্য এই ইলেকট্রনটা ঠিক এখানে এসে জোড়া বাঁধবে। তাহলে কি হবে দেখো পরবর্তী স্টেপ, ইলেকট্রন হারিয়ে এই শক্তি স্তর থাকবে না। ইলেকট্রন এটা চলে গেলে এই শক্তি স্তরের কোনো দাম নেই, এই শক্তি স্তর তখন থাকবে না। তখন দেখে নি কি হবে,
বাকি শেলটা কাটা। 1 2 3 4 5 6 7 8। যখন ইলেকট্রন চলে গেল তখন এটাকে ধনাত্মক লিখতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে প্লাস লিখলাম। অপরদিকে ক্লোরিন যখন ইলেকট্রন খেলো তখন কি অবস্থা হলো দেখি। দেখিনি। 1 2 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7। এখন দেখো এই ইলেকট্রনটা এখানে চলে আসলো। এই সেই ইলেকট্রন যে এক্সাইটেড অবস্থায় ছিল, এই ইলেকট্রনটি এখানে আসলো। আসার পরে কি হলো দেখো, এখানে একটি ইলেকট্রন কমে গিয়েছে আর এখানে ইলেকট্রন বেড়ে গিয়েছে। আর জিয়াদ স্যারের বাণী আমরা জানি, দিলে হয় ধনী নিলে হয় ঋণী। এনে করবো না টানাটানি, তাহলে হয়ে যাবে মানহানি। দিলে হয় ধনী, দিলে ধনাত্মক, আর নিয়েছে তাই হবে ঋণাত্মক। যে কয়টি হবে সে কয়টি ঋণাত্মক। যদি দুটি দান করতো দুটি প্লাস, যদি দুটি গ্রহণ করতো দুটি মাইনাস, যদি তিনটি দান করতো তিনটি প্লাস, যদি 5টা গ্রহণ করতো 5টা মাইনাস। সাধারণত 5টা মাইনাস হয় না। বুঝতে পেরেছেন? তাহলে দেখিনি কি হবে। তাহলে সোডিয়াম আর ক্লোরিন এইভাবে মূলত বন্ধন গঠন করলো, তখন তারা হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড লবণ। লবণ দেখতে পেলেন। এইভাবে আমরা বন্ধন গঠন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি মন থেকে বুঝতে পেরেছো কিভাবে আমরা বন্ধন গঠন করব। আমরা বেশি এই ক্লাসে তোমাদেরকে কষ্ট দিব না, তাহলে সবই হারিয়ে ফেলবে। তাই তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। পটাশিয়াম ও ফ্লোরিনের বন্ধন এবং ম্যাগনেসিয়াম ও ক্লোরিনের বন্ধন গঠন। আশা করি তোমরা বুঝেছো। সুন্দরভাবে সেভাবে দেখে আসবে এবং ভালোভাবে আত্মস্থ করে আনবে। যারা আনবে না তাদের কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। পানিশমেন্ট সে অটোমেটিক পাবে বিধাতার থেকেই, কারণ সে পিছিয়ে যাচ্ছে লেখাপড়ায়, সে অমনোযোগী হয়ে যাচ্ছে, ফলে রেজাল্ট খারাপ হবে। আর রেজাল্ট বা ফলাফল যদি হয় খারাপ, তাহলে পড়বে চোখের জল। তাই খারাপ করতে চায় না আমাদের ফলাফল। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।